আজকের গল্প জমিদার বাড়ির রহস্য ও তান্ত্রিক। চলো গল্পটা শুরু করা যাক। তার মুখে বহু অলৌকিক অভিজ্ঞতার কথাও শুনেছি, কিন্তু এবার যা ঘটলো আমার জীবনেও চিরস্থায়ী দাগ রেখে গেল। সেই গ্রীষ্মের সন্ধ্যায় আমি আর মৃণালদা তারানাথবাবুর কাছে বসে গল্প করছিলাম। হঠাৎ এক বৃদ্ধ এসে দাঁড়ালেন দরজার সামনে। চোখে ভয় আর কৌতূহল মিশে আছে। বাবা, আমাকে সাহায্য করুন। আমাদের গ্রামের জমিদার বাড়িতে একটা ভয়ঙ্কর কিছু ঘটে চলেছে। তখন তারানাথবাবু ধীর কণ্ঠে বললেন, ঠিক কি ঘটেছে বলতে পারবেন? বৃদ্ধ বলতে লাগলো, গভীর রাতে বাড়ির পুরনো অংশ থেকে কান্নার আওয়াজ আসে, চিৎকারও শোনা যায়, আবার কখনো কখনো দীর্ঘশ্বাসও শুনতে পাই। এমনি কি দুজন চাকর হারিয়ে গেছে। আর কিছুদিন আগে জমিদার বাবুর একমাত্র ছেলে নিখোঁজও হয়ে গেছে এই বাড়ির দোতলা থেকে। আমি শুনে শিউরে উঠলাম, কিন্তু তারানাথবাবু অদ্ভুতভাবে হাসলেন। চলো দেখি। জমিদার বাড়িতে ভূত আমাকে ডাকছে মনে হচ্ছে। সন্ধ্যার পর আমরা রওনা দিলাম। গ্রামের নাম শিবনাথপুর। সেখানকার পুরনো জমিদার বাড়ির ইতিহাস বহু শতাব্দী পুরনো। প্রচলিত গল্প অনুযায়ী একসময় জমিদারদের এক কন্যাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল এবং সেই থেকেই বাড়িতে ভৌতিক ঘটনা ঘটে। বাড়ির সামনে এসে দাঁড়াতে গাটা শিউরে উঠল। বিশাল অন্ধকার বাড়িটি যেন আমাদের দিকে তাকিয়ে আছে। জমিদার শচীন্দ্রনাথ রায় আমাদের স্বাগত জানালেন, কিন্তু তার মুখে আতঙ্কের ছাপ। তিনি বললেন, তারানাথবাবু, দয়া করে আমার ছেলেকে খুঁজে দিন। ও কোথায় গিয়েছে কেউ জানে না, আর রাতে যেন পুরো বাড়িটা কাঁপতে থাকে। তখন তারানাথ আশ্বস্ত করলেন। তারপর ধীরে ধীরে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। ঘুটঘুটে অন্ধকার, বাতাসে ভিজে কাটার পচা গন্ধ। তারানাথবাবু পুরনো অংশে গিয়ে একটা বিশেষ দরজার সামনে দাঁড়ালেন। হাত রাখতেই যেন দরজাটা কেঁপে উঠল। এখানে অশুভ শক্তি আছে। এই দরজার ওপরে কিছু তো একটা আছে। সেই রাতে আমরা বাড়ির ভেতরে রইলাম, কিন্তু চারিদিকে নীরবতা। শুধু দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। কিন্তু ঠিক মধ্যরাতে হঠাৎই এক নারীর করুণ বিলাপ ভেসে এলো। ওগো, ওগো, আমাকে ছাড়ো, আমাকে বাঁচাও। আমি আতঙ্কে মাটিতে বসে পড়লাম। মৃণালদার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু তারানাথবাবু শান্তভাবে চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে লাগলেন। মুহূর্তের মধ্যেই দরজার ওপাশ থেকে একটা প্রচণ্ড শব্দ শোনা গেল, যেন কেউ পায়ের ভারে মেঝে ধাক্কা দিচ্ছে। তখন তারানাথবাবু দরজা দিকে এগিয়ে বললেন, যেই থাকো, প্রকাশ হও এক্ষুনি। আর সঙ্গে সঙ্গে সেই দরজা ঝাঁকুনি দিয়ে খুলে গেল। ভেতরে অন্ধকারে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জল জল করছে, মুখে বিকৃত হাসি। তারানাথবাবু শক্ত কণ্ঠে বললেন, তুমি কে? ছায়ামূর্তি হঠাৎ কেঁপে উঠল। নারী কণ্ঠে কথা ভেসে এলো, আমি এই বাড়ির মেয়ে কমলা। আমি আমার বাবার নির্দেশে আমাকে হত্যা করা হয়েছিল। এখন আমি প্রতিশোধ চাই। তখন তারানাথবাবু ধীর গলায় বললেন, তোমার মুক্তির সময় হয়ে এসেছে, শান্ত হও তুমি। তারপর এক বিশেষ তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করলেন। সঙ্গে সঙ্গে কান ফাটানো চিৎকার শুনে আমরা আতঙ্কে জমে গেলাম।
তখন তারানাথ হাসলেন। কমলার আত্মা শান্তি পেল। এটা কিন্তু ঠিক নয়। যদিও কমলার আত্মা মুক্তি পেয়েছে, কিন্তু জমিদার বাড়ির একাংশে এখনো একটা অদ্ভুত পরিবেশ রয়ে গেছে। ঠিক চাকর বাকররা বলছে, রাতের বেলা এই পুরনো কক্ষের সামনে গেলে কেউ যেন মনে হয় হাঁটছে। তখন তারানাথবাবু শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, এখনো কিছু একটা রয়ে গেছে। চলো। আমরা সবাই আবার সেই কক্ষের সামনে গেলাম। এবার সেই দরজা খুলতেই একটা শীতল বাতাস আমাদের গায়ে এসে লাগলো। ভেতরে প্রবেশ করতেই ঘরের কোণে একটা পুরনো কাঠের সিন্দুক আমার চোখে পড়ল। তখন তারানাথ বলল, এই সিন্ধুকে কিছু একটা লুকিয়ে আছে। তিনি ধীরে ধীরে সিন্ধুকে ঢাকনা খুললেন, আর সঙ্গে সঙ্গে যেন পুরো ঘর কেঁপে উঠল। এক ধরনের কালো ধোঁয়া বেরিয়ে এলো সেখান থেকে, আর আমি শুনতে পেলাম কেউ ফিস ফিস করে বলছে, এই ধন আমার, কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না। তখন তারানাথবাবুর কপালে ভাঁজ ফেলে সিন্ধুকের ভেতর তারানাথবাবু কপালে ভাঁজ ফেলে সিন্ধুকের ভেতরে তাকালেন। সেখানে রাখা ছিল এক গাদা সোনার মোহর, রত্ন আর পুরনো দলিলপত্র। জমিদারবাবু বিস্মিত হয়ে বললেন, এ যে আমাদের পূর্বপুরুষের গুপ্তধন। কিন্তু তারানাথ মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, এই ধন অভিশপ্ত। এটা চুরি করে নেওয়া হয়েছিল, আর তার ফলেই এত বছর ধরে এখানে আত্মারা আটকে ছিল। এই কথাটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তাহলে কি এটার কারণে জমিদার বাড়িতে এত ভৌতিক ঘটনা ঘটেছিল তারানাথবাবু? তখন তারানাথবাবু বললেন, হ্যাঁ, যারা এই ধন চুরি করেছিল তারা সবাই একের পর এক মরে গিয়েছে, আর এই ধন পাহারা দিচ্ছিল এক প্রেতাত্মা। তিনি ধীরে মন্ত্র পড়লেন। মুহূর্তের মধ্যে ঘরটা ঠান্ডা হয়ে গেল, আর হঠাৎই একটা জিন সিন্ধুকের পাশে গঠিত হলো। এক মধ্যবয়স্ক লোক, কোট প্যান্ট পরা, চোখের ভিতর অগ্নিশিখা। সে কাঁপা গলায় বলল, আমাকে মুক্ত করো, আমি আর পারছি না। তখন তারানাথবাবু গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি কে? লোকটি বলল, আমি রাজীব সেন। 100 বছর আগে আমি জমিদারের মন্ত্রী ছিলাম। আমি এই ধন লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আমার বিশ্বাসঘাতকতার জন্য আমি মারা গিয়েছিলাম। আমার আত্মা এতদিন ধরে এই ধনের পাহারাদার হয়ে রয়েছে। তখন তারানাথবাবু হাত তুলে বললেন, তোমার সময় শেষ, এবার মুক্তি নাও তুমি। শচীন্দ্রনাথ রায়ের সেই গুপ্তধনের একটা অংশ গ্রামের মন্দিরে দান করলেন, আর বাকিটা স্কুল ও হাসপাতালে তৈরি করতে সিদ্ধান্ত নিলেন। তখন তারানাথবাবু শুধু হাসলেন। অতীতের ভুল শুধরে গেলে ভবিষ্যৎ সুন্দর হয়। আমি আর মৃণাল দাও অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমরা জানতাম এই ঘটনার কথা আমরা কখনো ভুলতে পারবো না, কিন্তু এই গুপ্তধন উধাও হওয়ার পরেও কিছু চাকর বাকর কেমন যেন ভয় পেতে লাগলো। জমিদার শচীন্দ্রনাথ বাবু একদিন সন্ধ্যায় আমাদের বললেন, বাড়ির একদম পশ্চিম দিকের পুরনো অংশে এখনো রাতের বেলা জিনেদের আওয়াজ শোনা যায়। তখন তারানাথবাবু ভ্রু কুঁচকে বললেন, তা কি ধরনের আওয়াজ? শচীন্দ্রনাথবাবু বললেন, মাঝরাতে দরজার কপাট ঠক ঠক করে ওঠে, দেয়ালে যেন কেউ আঁচড় কাটে, আবার মাঝে মাঝে ছাদ থেকে ভারী কিছু পড়ার শব্দ হয়।
কিছু খুঁজতে গেলে কিছুই পাওয়া যায় না। আমি আর মৃণালদা আটকে উঠলাম। আমরা ভেবেছিলাম এই অধ্যায় এখানে শেষ, কিন্তু তানাতবাবু ধীর গলায় বললেন, যা ভেবেছিলাম তাই। জমিদার বাড়ির আসল রহস্য এখনো অজানা রয়ে গেছে। রাতের দিকে আমরা সবাই সেই পশ্চিম দিকের সেই পুরনো অংশে গেলাম, যেখানে যাওয়ার পর আমার শরীর কেমন যেন ভারী হতে লাগলো। তখন তানাতবাবু চুপচাপ চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তানাতবাবু বললেন, এই বাড়ি এই বাড়িতে শুধু অতৃপ্ত আত্মা ছিল না, এখনো আরও কিছু আছে। এটা কোনো সাধারণ ভূতের কাণ্ড নয়, এখানে কোনো শক্তিশালী পিশাচ বাসা বেঁধেছে। আমি শিউরে উঠলাম। পিশাচ? তিনি বললেন, হ্যাঁ, এ এক ভয়ঙ্কর আত্মা যা আমাদের রক্ত থেকে শক্তি শুষে নেয়। আমি আর মৃণালদা মৃদু হাসলাম। আগে ভূতের দেখা পেয়েছি, কিন্তু পিশাচ? তখন তানাতবাবুর কক্ষে মেঝের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর হাতে ছড়ি দিয়ে মাটিতে ঢুকে বললেন, এখানেই কিছু লুকিয়ে আছে। শচীন্দ্রনাথবাবু বললেন, এখানে কিছু নেই, এটা শুধু পুরনো মেঝে। তখন তারাও হাসলেন, হেসে বললেন, তা যদি সত্যি হতো তাহলে এতদিন পরও এখনো অভিশপ্ত শক্তির উপস্থিতি কেন? তিনি মেঝেতে জল ঢাললেন আর মন্ত্রপাঠ শুরু করতে বললেন। একটা তীব্র গন্ধ বেরিয়ে এলো। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে গেলাম। আলো ফেলতেই দেখি দেয়াল জুড়ে লাল রঙের কিছু লেখার ভয়ঙ্কর সব প্রতীক আঁকা। জায়গাটা ছিল এক অদ্ভুত তান্ত্রিকের গোপন কুঠুরি। বাবুর মুখ গম্ভীর হয়ে উঠল। এখন বোঝা যাচ্ছে এর আসল রহস্য। এই বাড়ির পূর্বপুরুষদের কেউ এখানে নিষিদ্ধ তান্ত্রিক সাধনা করত। এই কারণে এখানে এক ভয়ঙ্কর শক্তির সৃষ্টি হয়েছে। শচীন্দ্রবাবুর মুখ শুকিয়ে গেল। তাহলে কি এই ভয়ঙ্কর শক্তির বিনাশ কিভাবে সম্ভব?